সন্দীপ ঘোষ এত পাওয়ারফুল একজন মানুষ, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন তিনি নাকি বাউন্সার নিয়ে ঘোরেন। একদম ঠিক। আপনি এর আগেও আমাদেরকে বলেছেন যে এই যে বাউন্সার দিন নিয়ে ঘোরে তাদের মধ্যে একজন নাকি তাকে সিকিউরিটি প্রোভাইড করতে নেই, সঞ্জয় রায়, যাকে অ্যারেস্ট করা হয়েছে মুখ্য অভিযুক্ত। মানে এটা তো মানে সঞ্জয় রায়ের যে ব্যাপারটা পরে এসছে, কিন্তু যখন ওই চেহারাটা আমি দেখলাম সিসিটিভি ফুটেজ বা ভিডিওতে লাইভে, তখন আমার মনে পড়লো কি যখন ওনার ওখানে আমি ছিলাম এবং উনি যখন 4 জন বাউন্সার নিয়ে ঘুরতেন, ওনার তো প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়েতে আপনি কোনোদিন গেছেন কিনা আমি জানি না, আপনি নিচে থেকে ওপরে এমন টাইট সিকিউরিটি দেখবেন কি আপনার সেক্রেটারিয়েটে অত সিকিউরিটি আপনি দেখেননি। কি একটা সেক্রেটারিয়েটে ঢুকলে যে সিকিউরিটি থাকে তার থেকেও বেশি টাইট আপনি প্ল্যাটিনাম জুবলিতে পাবেন। হ্যাঁ, আমার সঙ্গে একজন দেখা করতে এসেছিলেন এমএলএ, আরামবাগের এমএলএ, 2 মিনিটে দেখলাম ফটফট ফটফট সিকিউরিটি নেমে চলে এলো। আমার সঙ্গে কে দেখা করতে এসেছে, কে বড় গাড়ি এসেছে, এত ভিড় কেন? তো এবার ভাবুন কত অ্যালার্ট মানে ওনাকে, ওনার সিকিউরিটি গুলো। এবার 4 জন বাউন্সার নিয়ে যখন উনি ঘুরতেন, এর মধ্যে একজন সেই ব্যক্তি সঞ্জয়। আমি তখন এই টিভিতে আপনি রেকগনাইজ করেছেন এখন ছবি দেখার পর। এটা সাংঘাতিক কথা আপনি বলছেন। আপনি বলছেন এখন ছবি দেখার পর, এখন টেলিভিশনের পর্দায় সঞ্জয় রায় অ্যারেস্ট হওয়ার পর তার ছবি দেখে এখন আপনি রেকগনাইজ করতে পেরেছেন যে সঞ্জয় রায়, এটা খুব গুরুতর অভিযোগ, সঞ্জয় রায় সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল তার বডিগার্ড ছিলেন। হ্যাঁ, ও তো মানে সো কল আপনি বাউন্সার বলতে পারেন। ওর 4 জন, একটা আফসার খান, একটা সোনু বলে ছেলে আছে, একটা সঞ্জয়, আর একটা ছেলে আছে আমার জয়ন্ত বা কিছু হবে, আমি নামটা ওই রকমই হবে, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। 4 জন নিয়ে ঘুরতেন। ওনার এত ভয় ছিল তার কারণ উনি কারাপ্টেড লোক ছিলেন, ছাত্রদের ওপরে অত্যাচার করতেন, ছাত্রদেরকে ফেল করাতেন। তো স্টুডেন্টের মধ্যেও ওনার এগেনস্টে খুব গ্রিভ্যান্স। এটা সরকার কোনোদিন এন্টারটেইন করেনি, শোনেনি, এটা অন্যায় কাজ হয়েছে। কিন্তু ডে 1 থেকে যবে উনি জয়েন করলেন, ছাত্রদের পেছনে লাগতে শুরু করলেন, তাদের নানা রকমভাবে হ্যাকেল করলেন। 1 মাস ধরে ছাত্র আন্দোলন চলেছিল, ওরা হাঙ্গার স্ট্রাইক করেছিল, এনাকে তাড়া করেছিল, 3 কিলোমিটার অবধি এনাকে ছুটিয়েছিল। গভর্নমেন্ট যদি তখনই এনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিত, আজকে কোনো অফিসারের বিশেষ মানে যে কোনো আমরা কমপ্লেন পেলে আপনি দেখবেন ফট করে প্রথমে ওই অফিসার সাসপেন্ড হয়, তারপরে ইনকোয়ারি শুরু হয়, তদন্ত হয়। সাসপেনশন তো ছেড়েই দেন, এনার এগেনস্টে কোনো ইনকোয়ারি হয়নি। এর আগেও অনেক কমপ্লেন হয়েছে, তার মধ্যে একটা কমপ্লেন আপনি যেটা আমাদেরকে জানালেন এবং অন্যরাও জানিয়েছেন যে ছাত্রদেরকে মানসিকভাবে টর্চার করা হতো, যেই ছাত্ররা তার পক্ষে নয়, আমি জানি না, উনি তো কোনো দল চালাতেন না, উনি একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন, তাদেরকে নাকি সেমিস্টারে ফেল করিয়ে দেওয়া হতো। এক্স্যাক্টলি, তাদেরকে বারবার, একবার না একাধিকবার, এমন একটা উদাহরণ আছে ছেলে, তারা যদি মিডিয়াতে আসে, 2-1 জনকে আমি দেখলাম আপনার টিভিতে, আমি দেখলাম তো বারবার ফেল। একটা ছেলে ওর এখনো MBBS কমপ্লিট হয়নি। তো এটাকে আপনি কি বলবেন? মানে এটা আমার তো মনে হয় একটা মানে এমন একটা রাত চলছে কি সবকিছু দেখেও আমি মানে দুটো কারণে। একটা হয় উনি টাকা লোভী এবং ক্ষমতা লোভী। উনি কি ছাত্রদের থেকেও টাকা নিতেন? ইনডাইরেক্ট না, ওনার কিছু পেটুয়া ছাত্র ওরা কালেক্ট করতো। এবার আমার পোস্ট গ্রাজুয়েশন MDMS এ হিসাব ছিল 10 লাখ টাকা, 2 লাখ টাকা এই ছাত্ররা নিত, আর 8 লাখ টাকা উনি নিতেন। ইয়েস, স্টুডেন্টদের মানে পাস করানোর জন্য পোস্ট গ্রাজুয়েট। মানে সাংঘাতিক অভিযোগ। আপনি এই অভিযোগটা অন ক্যামেরা বলছেন আজকে? আপনি জানেন কত বড় অভিযোগ? আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা অন ক্যামেরা বলছি। 2-4 জন ছাত্র যদি টাকা দিয়ে থাকে, ওরা যদি এখন সামনে চলে আসেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বাট আমি জানি যেটা আক্তার বাবু জানাচ্ছেন, ইনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট প্রাক্তন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের। আমি স্তম্ভিত, মানে স্টুডিওতে বসে আমি স্তম্ভিত এই অভিযোগটা শুনে। তিনি বলছেন যে সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল এই কলেজে, তার বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ করছেন আজকে আজ তাক বাংলার পর্দায় দাঁড়িয়ে, যে সন্দীপ ঘোষ পয়সা নিতেন 8 থেকে 10 লাখ টাকা একজন স্টুডেন্টের থেকে, তাদেরকে এমডি পরীক্ষায় পাশ করাবার জন্য। তাদের প্রশ্ন উত্তর ওরা পেয়ে যেত, প্রশ্ন উত্তর পেয়ে যেত। আর তারপরে হতো কি, এই যে হাউস স্টাফশিপ সিলেকশন হবে, কোনো স্টুডেন্টের ভালো ডিসিপ্লিন যেমন মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক এসব দরকার, তার জন্য পয়সা দিতে হতো। পয়সা ছাড়া নালে কি হতো, ফরেন্সিক তুই নিয়ে নে, তুই ফিজিওলজি নিয়ে নে, তুই অ্যানাটমি নিয়ে নে, এইটা নিয়ে নে, এইরকম চলতো। ডাক্তারবাবু, এই যে আপনি অভিযোগ করছেন যে প্রায় 8 থেকে 10 লাখ টাকা উনি নিতেন, এই পুরো যে চক্রটা, এটা কিভাবে অপারেট হতো? ও কিছু ওনার পেটুয়া ছাত্র ছিল, যেটাকে মানে উনি ওদেরকে বসে গেস্ট হাউসের টাকা
পয়সাও দিতেন এবং হিসাব হতো, আর ওরা টাকা কালেক্ট করে আনতো এবং ওদের সঙ্গে উনি মদও খেতেন গেস্ট হাউসে। এই ছাত্ররা কিভাবে, হ্যাঁ, এবার এই ছাত্ররা বেনিফিটেড কিভাবে হতো, এই ছাত্রদের না পড়াশোনা করে পাশ হয়ে যেত, ওরা অনার্স পেয়ে যেত, ওরা এই টাকা কালেকশন করতো প্রত্যেক মাসে। এক একটা ছাত্র ধরো 3-4 লাখ টাকা, যদি 5 লাখ টাকা পায় তাহলে সে অন্য কাজ করবে কেন, ওটা তো মানে ঢুকছে ওদের কাছে, পকেটে ঢুকছে। এবার ওরা মাঝে মাঝে, এটা বলতে আরও খারাপ লাগছে, যেহেতু 100 বছর পুরানো একটা মেডিকেল কলেজ, আমি নিজে এক সময় ওই কলেজে কাজ করেছি, মানে আমার লজ্জাও পাচ্ছে, ওই ছাত্ররা গেস্ট হাউসে মাঝে মাঝে বাইরে থেকে মেয়ে নিয়ে এসেও থাকতো। মানে এই সব ধরনের, সন্দীপ বাবু পুরোটাই জানতেন পুরো। এবার এটা প্রতিবাদ আমি করেছিলাম, যার জন্য আমাকে টার্গেট করে নিয়েছিল। আমার বিরুদ্ধে তখন এই 2-4 জন ছাত্র রটালো, আমি ঘুষ খাই, কমিশন খাই, এসব উল্টে। এবার তখন কি হয়েছে, আমি বললাম কি, আমি অবজেকশন করেছিলাম ক্যামেরা নেই কেন। আমি রাউন্ডে তখন গিয়েছিলাম, আমার নাইট ডিউটিতে গেস্ট হাউসে ঢুকেছিলাম, তো গেস্ট হাউসে ক্যামেরা আমি নিজেও ইনস্টল করিয়েছিলাম। 2টো ক্যামেরা ছিল, একটা গেস্ট হাউসে এন্ট্রান্সে ছিল, ফার্স্ট ফ্লোরে গেস্ট হাউস, আর একটা লবিতে ছিল, হলে ছিল। তো আমি দেখলাম, আমি তো অবাক হয়ে গেলাম, ক্যামেরা। তখন ওই ছেলেটা বললো কেয়ারটেকার কি কেউ এসেছিল, এসে ক্যামেরা খুলে চলে গেছে। তো আমি, আপনি ক্যামেরা লাগানোর পরেও সেই ক্যামেরা আবার খোলা হয়েছে। নৈরাজ্যের পরিস্থিতি, পুরো নৈরাজ্য। এটা তো কলেজ, আমি তো বললাম এটা একটা মাফিয়া রাজ, উনি ওখানে একটা মাফিয়া রাজ চালাতেন। আর আমার প্রশ্ন হচ্ছে কি, এনাকে যে এত বাড়তে দেওয়া হলো, এবার যারা এনার পেছনে আছেন তাদের কি বিবেক নেই? এই প্রশ্নটাই আমি করছি, এই প্রশ্নটাই দর্শকদেরকে করছি, যে তাকে এত বাড়তে দেওয়া কেন হলো? পয়সার জন্য, মানুষ পয়সার জন্য এরকম করে, শুধু পয়সার জন্য। দর্শকরা জানতে চাইছেন, আমাদের একজন দর্শক বন্ধু চাইছেন, দর্শক বন্ধু সরাসরি প্রশ্ন, যারা এই মুহূর্তে আমাদের এই সরাসরি সম্প্রচার দেখছেন আজ তাক বাংলার পর্দায়, একমাত্র ওয়ান এন্ড অনলি, তিনি লিখেছেন, অখিল সরকার, তিনি লিখেছেন, আপনি কবে জানতে পারলেন দেহ বিক্রি করে টাকা কামানো হতো? যদি অনেক আগে থেকে জেনে থাকেন তাহলে কোথাও জানিয়েছিলেন? আমরা এই সব প্রশ্নর পর্দাফাশ এক এক করে করব। আক্তার সাহেব এর আগেও আমাদেরকে জানিয়েছেন, এই যে প্রথমবার কবে কমপ্লেন করেছেন? আমি এইটাকে সেক্স র্যাকেট বলছি না, অ্যাডাল্টারি হতো। এবার আমি যেটা বলছি, আবার রিপিট করছি, ছাত্ররা ওখানে বাইরে থেকে মেয়ে নিয়ে আসতো এবং ওনার কিছু বন্ধু ছিল, ওরা আসছে গেস্ট হাউসে থাকতেন, এবার ওরা বাইরে থেকে মেয়ে নিয়ে আসতেন। এবার এইটার বিরুদ্ধে সন্দীপ বাবুর বন্ধুরা আসতেন, ইয়েস, হ্যাঁ, ওনার বন্ধু কিছু, আমি নাম নিতে পারছি না, ওর মধ্যে মানে কি 2-1 বিধায়কও থাকতে পারেন, একজন এমপিও থাকতে পারেন। আপনি যে অভিযোগগুলো করছেন, আমি ক্যামেরার সামনে আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি এটাও বলছেন যে বিধায়করাও আসতেন? হ্যাঁ, 1-2 জন ওনার বন্ধু সেরকম, আর একজন এমপি ছিলেন, মানে উনি কয়েকবার নিজেও এসেছিলেন। 2007 থেকে 2023 সাল পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজে ছিলেন, বলা চলে ওটা তো আপনার বাড়ি ছিল, নিজের বাড়ির মতো হয়ে গেছে। ওখানে 4 বছর, আবার ওখানে ক্যাম্পাসে আমি কোয়ার্টার্সে থাকতাম, তো সুতরাং আমি আরজি করকে খুব ভালো করে চিনতাম এবং আরজি করে আমি ডে নাইট সার্ভিস দিয়েছি।